আমার নাম মোহাম্মদ মানিক। আমি দেশের বাইরে থাকি। আমি একটা ওয়ার্ল্ড ওয়াইড মানি এক্সচেঞ্জ কোম্পানিতে ফ্যাসিলিটি অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছি। আমার স্থায়ী ঠিকানা কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার কোনো একটি গ্রামে। ঘটনাটি যদি ভালো লাগে তবে অনুগ্রহ করে পড়ে শোনাবেন। ঘটনাটি একদম সত্য, বিশ্বাস করা না করাটা আপনাদের ব্যাপার। এই ঘটনাটি আমার বাবার সাথে ঘটে। আমার বাবা আমাদেরকে যেভাবে বলেছেন সেভাবে আমি তুলে ধরলাম। ঘটনাটি প্রায় 40 থেকে 42 বছর আগের ঘটনা। তখন আমার বয়স আনুমানিক 13 থেকে 14 বছর। আমাদের পরিবার, আমাদের পারিবারিক অবস্থা খুবই খারাপ ছিল। আমার বাবা সারাদিন রোজগার করে যা পেত তা দিয়ে আমাদের সংসার চলত। তখন ছিল বর্ষাকাল। আমার বাবা তখন নৌকা চালাতো। আমি সারাদিন বন্ধুদের সাথে আড্ডা, খেলাধুলা, মানুষের গাছ থেকে তাল কাটা ইত্যাদি করে বেড়াতাম। কোনো পড়াশোনা করতাম না, কেননা আমাদের সময় এত স্কুল ছিল না। একদিন ভোরবেলাতে বাবা খুব রাগারাগি করছেন মার সাথে। ঘুম থেকে উঠে শুনি বাবা আমাকে নিয়ে মার সাথে ঝগড়া করছেন, কেন আমি কাজ করি না। বাবার রাগারাগি করে সকাল সকাল বাবা কোথায় যেন চলে গেল। মা আমাকে বলল বাবা নাকি আজকে খুব শরীরটা খারাপ, তাই আজকে কাজে যেতে পারবে না। মাও আমাকে খুব বকাবকি করলো। আমার খুব রাগ হলো। রাগের বশে আমি আমার বাবার নৌকাটা নিয়ে কাজে বেরিয়ে পড়লাম। আমাদের স্থানীয় একটি বাজারে নৌকার ঘাটে গিয়ে মানুষদের নিয়ে তাদের বাড়ি বাড়ি পারাপার করতে লাগলাম। বর্ষার মৌসুম, তাই চারিদিকে পানি আর পানি। সারাদিন রাগের বশে আমি না খেয়ে ভাড়া মারি, অনেক টাকাও পাই। দিনের তখন পরন্ত বিকেল। আমি তখন নৌকা ঘাটে বেঁধে বসে আছি। তখন একজন লোক আসে এবং আমার নৌকার কাছে চলে আসে। সে এসে আমাকে বলে ভাড়া যাবে। লোক সাথে আরো দুজন লোক ছিল। আমি বলি কোথায়? সে আমাকে বলে বাজারের নাম এবং আমাদের এখান থেকে 10-12 মাইল দূরে। আমি বলি যাব। ভাড়ার টাকা কত দিবেন তা মিটিয়ে তাকে নিয়ে আমি রওনা হলাম। গন্তব্য 2 থেকে 3 মাইল দূরে থাকতেই মাগরিবের আজান দিয়ে দেয়। যথারীতি তাদেরকে তাদের গন্তব্যে পৌঁছে দেই। তারা আমাকে টাকা দিয়ে নেমে যায়। আমার খুব ক্ষুধা পায়। নৌকা ঘাটে বেঁধে রাস্তার পাশে একটা দোকান থেকে কলা আর রুটি কিনে আমার নৌকা এসে শুয়ে থাকি। চারিদিকে হালকা অন্ধকার নেমে আসে। আকাশে চাঁদ ছিল। আমার একা একা বাড়িতে ফিরতে ভয় লাগছিল, তাই অপেক্ষা করতে থাকলাম আমাদের গ্রামের বা আশেপাশের এলাকার কাউকে যদি পাই। পেলে ভাড়া কম হলেও তাকে নিয়ে চলে যাব। প্রায় 2 থেকে 2.5 ঘন্টা বসে আছি। আমাদের এলাকায় কোনো মানুষ নেই। ঘাট থেকে আস্তে আস্তে সব নৌকা চলে যায়। নৌকা ঘাটে এখন শুধু আমি একা। একটা সময় আমার ঘুম চলে আসে। চোখগুলো লেগে লেগে আসছে। এমন সময় একজন লোক এসে আমাকে ডাকে। আমি উঠে নৌকার ছাউনি থেকে বের হয়ে আসি। বলি কোথায় যাবেন? লোকটা আমাদের পাশের গ্রামের কথা বলে। আমি আর 7-5 না ভেবে বলি যাব। কেননা সে যে জায়গার কথা বলছে সেখান থেকে বিলের মাঝখান দিয়ে আমাদের বাড়িতে আসতে 30 মিনিট লাগবে। আর আমি সেই রাস্তাটা চিনি। যাক, লোকটাকে নিয়ে আমি রওনা হলাম। লোকটার হাতে ঘড়ি থাকায় তাকে জিজ্ঞেস করলাম কয়টা বাজে। সে বলে 9টা বেজে 10 মিনিট। আকাশে চাঁদের আলো, সারা বিল দেখা যাচ্ছে। কতক্ষণ হয়েছে জানি না, আনুমানিক 2-2.5 ঘন্টার মতো হবে। তাকে বাড়িতে নামিয়ে দেই। সে টাকা দিয়ে আমাকে বলে আজকে তাদের বাড়িতে থেকে যেতে। লোকটা ঘড়ি দেখে বলে রাত প্রায় 12টার কাছাকাছি। এত রাতে একা একা বাড়ি যেতে পারবে? আমি থাকতে রাজি হইনি, কেননা বাড়িতে মা খুব চিন্তা করবেন। যাক, তাকে নামিয়ে আমি নৌকা নিয়ে বাড়ির দিকে রওনা দেই। তাদের গ্রাম থেকে আমাদের গ্রামে আসতে হলে প্রথমে একটা বিল পার হতে হয় এবং একটা খালের পথ ধরে এসে তারপরে আমাদের গ্রামের 2টা বিল পার হলে আমাদের বাড়ি। আমি নৌকা নিয়ে বিলের ধারে, পরিষ্কার কোনো আগাছা না থাকায় বেয়ে চলি। এই ধারটা খালে গিয়ে নেমেছে, আর খালের ওই পারে একটা বড় কবরস্থান। আমি উত্তর থেকে দক্ষিণ দিকে যাচ্ছি। চাঁদের আলোয় সবকিছু দেখা যায়। হালকা হালকা বাতাস বইছে। আমার ভেতর থেকে ভয় দূর করার জন্য আমি আস্তে আস্তে গান গাচ্ছি আর নৌকা বেয়ে চলছি।
কিছুটা দূর থেকেই আমি দেখতে পাচ্ছি খালের ওপর পাড়ে কি যেন চলছে। আমি মনে মনে চিন্তা করলাম, হয়তো খরা জালে মাছ ধরার একজনের বড় জাল, সেই জালে হয়তো লোকেরা মাছ ধরছে। আমি আরো এগিয়ে আসলাম। এখন ভালো করে খেয়াল করে দেখলাম এটা কোনো খরা জাল নয়, সাদা সাদা কাপড় পরা, অনেক লম্বা লম্বা অনেকগুলো মানুষের মতো। আমার ভয় লাগতে শুরু করে। আমি নৌকাটা থামিয়ে দেই। হঠাৎ কোথা থেকে যেন অনেক জোরে বাতাস চালু হয়ে যায়। বাতাসে ধাক্কা মেরে আমার নৌকাটা খালের এপাশে নিয়ে আসে। আমি অনেক চেষ্টা করছি থামিয়ে রাখার জন্য, কিন্তু পারছি না। ওই পারে কবরস্থানে তাকিয়ে দেখি, যা দেখে আমার সারা শরীর একদম শক্ত হয়ে যায়। আর মনে হচ্ছে এখনই বুঝি আমার মৃত্যু হবে। আমি দূর থেকে যেগুলো সাদা সাদা কাপড় পরা মানুষের মতো দেখেছি, সেগুলো মানুষ না, তারা মানুষের চাইতেও অনেক বেশি লম্বা, আর তাদের হাতের নখগুলো অনেক বড়। শুধু মানুষের মতো সাদা কাপড় পরা, এগুলোর সাথে গরুর মতো দেখতে গায়ের লোম, এবং কালো কুচকুচে মুখটা দেখতে অনেকটা হিংস্র প্রাণীর মতো। একটা কবর খুঁড়ছে তারা। আমার চোখে আমি বিশ্বাস করতে পারছি না। মনে হচ্ছে মৃত্যু আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি নৌকাটা বিলের পাড়ের দিকে নিয়ে যেতে চাচ্ছি, কিন্তু এত বাতাস কোথা থেকে আসলো বুঝতে পারছি না। কবরটা একদম খালের পাড়েই ছিল। আচমকা বড় বাতাস এসে আমার নৌকাটা ঠিক কবরের সাথে গিয়ে ধাক্কা খায়। আমার জন্তুগুলো আমার দিকে তাকায়। তাদের হিংস্র চোখগুলো দেখে আমি আর সহ্য করতে পারি না। আমার নৌকাতে যে বইটা থাকে, এটা দিয়ে আমি নৌকা থেকে নেমে আল্লাহর নাম নিয়ে জন্তুগুলোকে পিটাতে শুরু করি। মানুষের মতো দেখতে জন্তুগুলো এবং হিংস্র জন্তুগুলো এত ভয়ঙ্কর চিৎকার দিয়ে লাফিয়ে লাফিয়ে পানিতে ঝাঁপিয়ে পড়তে থাকে এবং ভয়ঙ্কর ভয়ঙ্কর আওয়াজ করতে থাকে তারা। একসময় সবগুলো মানুষরূপী প্রাণীগুলো এবং হিংস্র জন্তুগুলো পানিতে মিশে যায়। আমি কবরটার দিকে তাকিয়ে দেখি লাশটা প্রায় কবর থেকে অর্ধেক তুলে ফেলেছে। কবরের পাশে কিছু মিষ্টির পাতিল পড়ে আছে, এগুলোতে মিষ্টিও আছে। আমার আর সাহস হয়নি লাশটাকে কবরের ভেতরে দেয়ার। আমি তাড়াতাড়ি নৌকা চালাতে থাকি। আমি নৌকা চাল নিয়ে দ্রুত সেখান থেকে চলে আসি। আমার মনে হচ্ছে নৌকার সাথে পানিতে কারা যেন চলছে। কবরস্থান থেকে 100 গজ বা তার একটু বেশি দূরে একটা খরা জাল দেখতে পেলাম। জালটাতে লোকও আছে, মাছ ধরছে। আমি ভয়ে ভয়ে ঠিক মতো নৌকা চালাতে পারছি না। ওদিক দিয়ে চলে যাচ্ছে। খরা জালের কাছে আসতেই লোকটা আমাকে ডাক দেয়। লোকটার বয়স 40 থেকে 50 বছর হবে। লোকটি বলে, বাড়ি কই মাঝির? আমি ভয়ে ভয়ে আমার গ্রামের নাম বলি। আমার বাড়ির নামও জিজ্ঞেস করে। আমি তাও বলি। আমাকে লোকটা তার কাছে যেতে বলে। আমি ভয়ে ভয়ে বলি, কেন কাকা, আমার তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে। আমি তো আপনার জালের কোনো ক্ষতি করিনি। লোকটি অনেক ধমকের সুরে বলে তার কাছে যেতে। আমি নৌকাটা ঘুরিয়ে জালের কাছে যাই। খরা জালের মধ্যে এক ধরনের টং থাকে, বিশ্রামের ছাউনি ঘর। লোকটা টং থেকে আমার নৌকায় এসে আমাকে পানিতে নামতে বলে। আমি বলি, কেন, কি হয়েছে? লোকটি অনেক বড় বড় চোখে আমাকে ধমক দিয়ে দেয়। আমি ভয়ে পানিতে নামি। লোকটা একটা হাত ধরে রেখেছে। আমি পানিতে ডুব দিলে কেমন যেন একটা চিৎকারের আওয়াজ কানে আসতে থাকে। মনে হচ্ছে অনেকগুলো জন্তু একসাথে চিৎকার করছে। আমি ভয়ে ভয়ে তাড়াতাড়ি গোসল করে পানিতে উপরে উঠে যাই। লোকটা তার এখান থেকে একটা লুঙ্গি এনে আমাকে পরতে দেয়। তারপর আমাকে বলে, কবরস্থানে কি করছো তুমি? জবাবে আমি বলি, কিছু করার নাই তো কাকা। লোকটা আমাকে ধমক দিয়ে বলে, নৌকা খরা জালের বাঁশের সাথে ভালো করে বাঁধো, জালের টঙে ওঠো। আমি নৌকাটা বাঁশের সাথে বেঁধে তার সাথে টঙের ভেতরে গেলাম। টঙের ছাউনিটা একটু বড়ই ছিল। লোকটা আমাকে বোতলে কি একটা পরে সরিষার তেল দিয়ে বলে গায়ে ভালো করে মাখতে, পা থেকে মাথা পর্যন্ত। তেলটা দেওয়ার সাথে সাথে আমার শরীরে জ্বর চলে আসে। আমার শরীরে এত জ্বর আসে যে আমি জ্বরে কাঁপতে থাকি। লোকটা টঙের 2টা কাঁথা ছিল, এগুলো দিয়ে আমাকে পেঁচিয়ে শুইয়ে দেয়। আর লোকটা বিড় করে কি যেন পড়ছে আর ফু দিচ্ছে। ফু দেওয়ার সাথে সাথে আমার শরীর আরো বেশি জ্বর আসছে। আমার শরীর কাঁপুনি বাড়তে থাকে। তখন রাত কয়টা বাজে সেটা জানা ছিল না, তবে খুব গভীর রাত ছিল। আমার জ্বরের মাত্রা এত বেশি পরিমাণে হয় যে খরা জালের টংটা মনে হচ্ছে এখন ভেঙে যাবে। আমি কাঁপতে কাঁপতে শোয়া থেকে উঠে যাচ্ছি। বারবার মুরব্বী লোকটা আমাকে কাঁথা দিয়ে জড়িয়ে আবার শুইয়ে দিচ্ছে। কিছুক্ষণ পরে আমার ছেলে আসে নৌকা দিয়ে কোথা থেকে যেন। আমি তার ছেলেকে টঙে আসতে বলে এবং জড়িয়ে শুয়ে রাখার জন্য। দুজন আমাকে কাঁথা দিয়ে জড়িয়ে রেখেছে। আমার আর মুরব্বী দোয়া পড়ছে টঙের নিচে পানিতে। মনে হচ্ছে অনেকগুলো বড় বড় মাছ পানিতে একসাথে ঝাপটালে যেমন শব্দ হয় তেমন হচ্ছে। মাছগুলো মনে হচ্ছে সব ভেঙে চুরে ফেলবে। প্রচুর বাতাসও বইছে। মুরব্বী লোকটা তার ছেলেকে বলে, পানি বা টঙের বাইরে যা কিছু হোক ওকে ছাড়বি না। মুরব্বী লোকটা
দোয়া আওয়াজ করে দোয়া পড়ে এবং সূরা পড়ে যাচ্ছে এবং আমাকে বারবার নাকে মুখে সরিষার তেল দিয়ে যাচ্ছে। আশেপাশে কোথাও কোনো বাড়িঘর ছিল না যেখানে আমাকে নিয়ে যাবে। আর পানিতে যে সব শব্দ আর তীব্র বাতাসে আর যা কিছু অঘটন ঘটবে তাই আর সাহস করেনি লোকটা। এভাবেই সারা রাত মুরব্বি আর তার ছোট ছেলেটা আমার সাথে ধস্তাধস্তি হয়। যখন ফজরের আজান আমার কানে চলে আসে তখন আচমকাই আমার শরীর থেকে জ্বর চলে যায়, বাতাসও থেমে যায়, পানিতে যে শব্দ হচ্ছিল তাও থেমে যায়। এক কথায় চারিদিক একদম শান্ত। মুরব্বি তার ছেলেকে বাড়িতে যেতে বলে খাবার নিয়ে আসতে। ছেলেটি বাড়িতে চলে যায়। আমার সারা শরীরে তেলে ভেজা ছিল, তাই মুরব্বি আমাকে পানিতে নেমে গোসল করতে বলে। আমি গোসল করি এবং মুরব্বির সাথে ফজরের নামাজ পড়ি। তারপর লোকটা আমাকে রাতের ঘটনার কথা বলে। আমাকে বলে, তোমার সাহস কত, তুমি এগুলোকে মারছ? আমি এখানে 15 বছর ধরে খরা জাল দিয়ে মাছ ধরি। এই কবরস্থানে কত কিছু আসে, দল বেঁধে বেঁধে আসে, এরা কত কিছু খায়। তুমি কি দেখেছো? আমি প্রতিদিন এর চাইতেও অনেক বেশি দেখি। তারা আমার জালের কাছে আসে, আমার ডোলা থেকে মাছও নিয়ে যায়। আমি কিছু বলি না। তুমি যেটা দেখেছো গতকালকে সকালে এই লাশটা কবর দিয়েছে। তারা আসছে ওই লাশটা খেতে। তারা যখন আসছে আমি তখন প্রথমেই দেখেছি, কিন্তু আমি কিছু বলি না। আর তোমার সাহস কত মিয়া, তুমি এগুলোকে মারছো? তোমাকে যদি আমি ছেড়ে দিতাম তাহলে তুমি সামনের বিলটাতে গেলেই তোমাকে শেষ করে ফেলতো। পানিতে আওয়াজ শুনোনি তাদের? তোমার কপাল ভালো, বাবা মার দোয়ায় বেঁচে গেছো। আর আমি তোমার বাবা মাকে চিনি। তোমার বাবা প্রায় এখানে ভাড়া মারতে আসে। জীবনে আর কখনো এইসব জিনিসের উপরে হাত তুলবা না। কথা বলতে বলতে তখন অনেক পরিষ্কার হয়ে গেছে আকাশটা। ছেলেটা এতক্ষণে খাবার নিয়ে চলে আসে। মুরব্বি আমাকে খাবার খেতে বলে। আমি খাবারগুলো খাই। খাবার শেষ করে আমি মুরব্বি তার ছেলেকে অনেক ধন্যবাদ জানাই। আসার সময় মুরব্বি আমাকে একটা কালো সুতো পরিয়ে দিয়ে ফু দিয়ে আমার ডান হাতে বেঁধে দেয়। আমি বাসায় চলে আসি। মাকে সব ঘটনা বলি। মা আমাকে হুজুরের কাছে নিয়ে ঝাড়ফুঁক করায়। পরে আমার আর কিছু হয় না। এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। বর্তমানে আমার বাবার শারীরিক অবস্থা ভালো না। সকলের কাছে দোয়া চায় যাতে আল্লাহ আমার বাবাকে সুস্থতা দান করেন। কাজের ব্যস্ততার কারণে লেখার সময় পাই না, তবুও লিখে ফেললাম। যদি কোনো ভুল হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার কাছে আরো অনেক ঘটনা আছে আমার বাবার সাথে ঘটে যাওয়া। সময় হলে লিখে পাঠাবো। আর যদি দেশে যাই তবে অবশ্যই স্টুডিওতে গিয়ে আমি ঘটনা শেয়ার করব। ভালো থাকবেন। তারপরে তিনি তার ঠিকানা দিয়েছেন। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি রাস্তেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। চলে যাব আরো একটি ঘটনায়। যদি ভালো লাগে সাথে থাকবেন। করবো সেটা হচ্ছে আমাদের প্রথম অতিথির কাছে চলে যাব, তার কাছে একটা ঘটনা শুনে আসবো। আপনার নামটা আপনি প্লিজ একটু আমাদেরকে বলবেন এবং তারপরে আপনার ঘটনায় যাব আমরা। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান রোমেল, এসেছি পুরান ঢাকা লালবাগ থেকে। ওকে। আমার সাথে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনা আছে, সেখান থেকে আমি একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করব আজকে। জি। সেটা হচ্ছে আমার সামনেই ঘটে যাওয়া ঘটনাটি। আমি সরাসরি চলে যাচ্ছি আমার ঘটনায়। জি। ঘটনাটি ঘটে আমার মামির সাথে। সেখানেই আমি ছিলাম উপস্থিত। সেই ঘটনাটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। জি। স্বাভাবিকভাবেই কর্মদিবস ছিল সেদিন। আমি অফিস থেকে বাসায় ফিরি। আমার বাসা থেকে মামার বাসা কাছেই, জাস্ট একটা রাস্তার দূরত্ব। অফিস থেকে আসার পর মা বলল, তোর মামা ফোন করেছিল, ওনাকে একটু কল দে, জরুরি কিছু বিষয় মনে হয়, একটু কল দিতে বলেছে জরুরি ভাবে। আমি ফোন দিলাম মামাকে, হাত মুখ দিয়েই। মা বলল, তুই একটু তাড়াতাড়ি পারলে এখনই চলে আয়, তোর সাথে একটু কাজ আছে। তো আমি চলে গেলাম, সাথে সাথে মাকে বলে গেলাম আমি মামার এখানে যাচ্ছি, এটুকু বলে আমি বের হয়ে গেলাম। মামা উপরে গিয়ে মামার সাথে দেখা করলাম। মামা আমাকে তার ড্রয়িং রুমে নিয়ে গেলেন। স্বাভাবিকভাবে একটু বললেন যে তোর মামির সাথে কিছুদিন যাবত একটু কেমন যেন আচরণ করছে, তো একটু তোর একটু দরকার। আমি বললাম, কি ঘটনা মামা, আমাকে একটু বুঝিয়ে বলেন, তাহলে আমি দেখি আপনার কোনো হেল্প বা কোনো কিছু করতে পারি কিনা। তো বললো, তোর মামি কিছুদিন যাবত দেখছি কেমন যেন আচরণ করছেন, হঠাৎ করে রেগে যায়, কথা ঠিক মতো বলে না, চোখগুলো কেমন যেন হয়, আর স্বাভাবিক খাবার খাওয়া ছেড়ে
অন্যরকম কিছু খেতে চায়, যেগুলো মানুষ খাওয়ার যোগ্য না, এরকম কিছু। আচ্ছা। আমি বললাম কেমন? বললো যে এমন তো কিছু না, তেমন তো কিছু দেখিনি, তবে কয়লা খেতে চায় বারবার। কয়লা? জি, কয়লা খেতে চায়। আমি বললাম এটা কেমন? বললাম তুই তোর একটু দরকার, এই কারণে আমি একজনকে ডাক দিয়েছি, উনি আসছে, ওনাকে আনতে গিয়েছে, উম, এক- আমাকে আনতে গিয়েছে, একটু অপেক্ষা কর, উনি চলে আসবে, চলে আসলে ওনার সাথে আমি থাকবো, তুই যা শুধু আমার সাথে একটু সঙ্গ দিস, এই জি। আরটুকু না, আমি একটু ভয় পাচ্ছি তো বিষয়টুকু। এমন ঠিক আছে মামা, সমস্যা নেই, আসুক। তো এর মাঝে আমি মামির রুমে গেলাম, মামিকে দেখি যে না উনি স্বাভাবিকই আছেন, আরো বেশ কিছু গেস্ট এসে পড়ছেন ওনাকে দেখার জন্য। তাই বললাম মামা মামি তো দেখি যে ঠিকই আছেন। বললো ঠিক আছে, ঠিক আছে, এখন ঠিক আছে, কিন্তু একটু পর দেখবি চেঞ্জ হয়ে গেছে। এমন কেমন? বললো তুই সামনে একটু কয়লা এনে ধর, দেখ চেঞ্জ হয়ে যাবে। আমি বললাম না তাহলে থাক, ডাক দিয়েছেন, উনি আসুক, ওনার সাথেই না হয় আমি দেখবো না বাকিটুকু। হুম। তো কিছুক্ষণের মধ্যে তান্ত্রিক টাইপের একজন লোক আসতেন। স্বাভাবিকভাবে নর্মালি যেরকম তান্ত্রিক থাকে, লম্বা জব্বা পরা, কালো রঙের, মাথায় জট বাঁধা চুল, গলায় মোটা ধরনের একটু মালার ধরন। দেখে একটু ভয় পেলাম আমি, যে আসলে সরাসরি কখনো এরকম দেখিনি, তো কোথাও যাইনি এরকম, তো একটু ভয় পেলাম। তখন মামা তান্ত্রিককে সবকিছু খুলে বললেন যে উনি এরকম আচরণ করছে, জাস্ট ওনাকে কি করা যায়। তো তান্ত্রিক বললো আসলে আমার তো আসনে বসতে হবে, বসে তারপরে আমি পুরো বিষয়টা উপলব্ধি করে তারপরে আমি কি সমাধান দেওয়া যায় সেটা আমি দিব। বললো যে ঠিক আছে, তাহলে আপনি আপনার জন্য কি কি লাগবে? বললো যে আপাতত তুই কয়েক 5 পদের মিষ্টি আন, হুম। একটু দামি ধরনের মিষ্টি আনতে হবে, আর কিছু গোলাপ জল, আগরবাতি, মোমবাতি আর আচ্ছা। ফুলের মালা, আচ্ছা। এগুলো একটু জোগাড় কর, আমি এর মধ্যে আমি আমার প্রস্তুতি সম্পন্ন করছি। জি। তো সেগুলো আনার জন্য একজন লোক চলে গিয়েছেন, কিছুক্ষণের মধ্যে এগুলো নিয়ে আসলেন। নিয়ে এসে আলাদা একটা রুমে নিচে ওনারই নিয়ে আসা একটা কাপড় আসনের মতো, উনি সেটা বিছালেন। আর যে দ্রব্যগুলো এনেছেন, মিষ্টি বা আদার্স যে জিনিসগুলো, হুম। সেগুলো উনি মোটামুটি সাজালেন। সাজানোর পর আমাকে এবং মামাকে, আর সাথে আরেকজন আমার ফ্রেন্ড ছিলেন, ওনাকে বলেন আমি সবকিছু তৈরি করেছি, এখন আমি আসনে বসবো, আসনে বসার পর আমার সাথে যা ঘটবে সেটা আমার সাথেই ঘটবে, আপনাদের ভয় পাওয়ার কিছু নেই। আচ্ছা। যা শুধু আপনাদের জায়গাটুকুতেই থাকবেন, হুম। আর আমাকে টাচ করারও দরকার নেই, আমাকে ধরারও কিছু দরকার নাই। আমি যদি পড়েও যাই, জাস্ট শুধু আমাকে একটু তুলে দেবেন, আর কিছু লাগবে না। মা বলল যে ঠিক আছে। এদিকে সবকিছু প্রস্তুতি সম্পন্ন করার পর ঘরের আলো নিভিয়ে দেওয়া হলো, একেবারে অন্ধকার, জাস্ট শুধু একটা মোমবাতি জ্বালানো হলো। তো ওই সময়টায় আমি একটু বেশি নার্ভাস হয়ে গেছি, ভয় পাচ্ছি যে কি থেকে কি হয়। একবার তো ভেবেছিলাম যে চলে যাই এখান থেকে, কি থেকে কি হয়ে যায়, জি। পরে ফ্যামিলিগত কোনো সমস্যা হবে কিনা, বা মা ওখানে টেনশন করবে কিনা। তারপর একটু চিন্তা করছি না, এসেই যখন পড়েছি, এত দূর যখন আসছি, একটু দেখেই যাই যে কি হয়। তো ওইভাবেই শুরু হলো। কিছুক্ষণ তান্ত্রিক কিছু মন্ত্র আর আমাদের ইসলাম ধর্মের কিছু সূরা পাঠ করতে করতে হঠাৎ উনি বেহুশ হয়ে পড়ে গেলেন, কাঁপতে কাঁপতে থাকলেন। তো ওনাকে তুলে ধরে শুধু বসিয়ে দিলেন মামা। বসিয়ে দেওয়ার পর ওনার কণ্ঠস্বরও চেঞ্জ হয়ে গেল। উনি তখন অন্য একটা কণ্ঠে বলল যে তুই কে, কোথা থেকে আসছিস, কি করছিস, কেন আসছিস এখানে, কি চাস তুই এখানে? তো আরেকটা কণ্ঠস্বরে, তান্ত্রিকই কণ্ঠস্বর তখন 2 ধরনের হলো। এটা বলার পর চিকন ধরনের একটা কণ্ঠস্বর বলল যে আমি অমুক শ্মশান ঘাটে ওখানে যাচ্ছিলাম, জি। সন্ধ্যার আজানের সময় ওখানে যাচ্ছিলাম, ওনাকে দেখলাম জানালার পাশে চুল শুকাচ্ছিল। জি। তো আমাকে ওই ইয়েটা দেখে ওনাকে আমার পছন্দ হলো, তাই ওনার উপর আমি ভর করেছি। তো আমি ওনাকে আপাতত ছাড়ছি না, আমি ওর সাথেই থাকবো। তো তান্ত্রিক বলে যে না, তুই তো ওর সাথে থাকতে পারবি না, ওকে তো ছেড়ে দিতে হবে। জি। তো চিকন সুরে বলো যে না, ওকে তো আমি কোনোভাবেই ছাড়বো না, পারলে তুই যা পারিস তুই কর, তুই তোর কাজ করে যা। তো বললো ঠিক আছে, তোকে আমি ভালোভাবেই বললাম, তুই তো যাবি না, ঠিক আছে। ওদিকে তান্ত্রিক আসনে বসার আগে বলে গিয়েছিলেন যে মামিকে যেন শক্তভাবে ধরে রাখা হয়, কোনোভাবে যেন ওনার হাত পা ছেড়ে দেওয়া না হয়। ছেড়ে দিলে হয়তো এই রুমে যে আসন বাঁধা হয়েছে সেখানে এসে পড়লে সবকিছু ওলটপালট হয়ে যাবে। আর হাতের কেনি আঙ্গুলটা খুব জোরে চাপ দিয়ে ধরে রাখতে বলছিল, ওটা ধরলে নাকি শক্তিটা কমে যায় তাদের। এই বলার পর কার্যক্রম শুরু হওয়ার পর বলছে তোকে যেতে হবে, তুই কি চাস, তাহলে তুই কি দিলে তুই যাবি সেটা বল, সত্যি করে বল, তুই কি দিলে তুই যাবি। তো বলছে অনেক চিন্তা ভাবনা করার পর চিকন সুরে আবারও তান্ত্রিকের গলা থেকে আওয়াজ আসলো, কণ্ঠস্বর ভেসে আসলো যে তাহলে আমি যাব, আমাকে কিছু দিতে হবে, সেটার মধ্যে হচ্ছে 2টা বড় ধরনের খাসি দিতে হবে,
হুম। কিছু মিষ্টি দিতে হবে, আর কিছু জিনিসের নাম বললো, সেটা আমার এই মুহূর্তে ঠিক মনে আসছে না। জি। বলে এগুলা দিলে আমি ওকে হয়তো ছেড়ে চলে যাব। তখন মা বললো, আমি তো এগুলো দিতে পারবো না, আমার তো এত অর্থ করি নেই, তোকে 2টা খাসি দিব, তুই অন্য কোনো কিছুতে যাবি কিনা সেটা বল। আচ্ছা, তারপর কি হলো আমাকে একটু বলে ফেলেন। জি। তারপরে বলে ঠিক আছে, এরকম বাকবিতন্ড করার পর উনি বললেন যে ঠিক আছে, তাহলে এত কিছু যখন দিতে পারবে না, তাহলে তুই আমাকে 2টা খাসি মোরগ দিবি আর কিছু পদের মিষ্টি দিবি, এগুলো নিয়ে শ্মশান ঘাটে, আমি একটা জায়গার নাম বলবো, শ্মশান ঘাটে, সেখানে রেখে আসতে হবে মাঝরাতে। জি। তো বলে ঠিক আছে, মামা বললো ঠিক আছে, আমি রেখে যাব, তুই যাবি, চলে যা। তখন তান্ত্রিক বললেন যে তুই চলে যাবি, যে তুই চলে যা, তুই চলে যাওয়ার সময় কি দেখিয়ে যাবি, আমি বুঝবো কিভাবে যে তুই যে চলে গেলি। বলে তখন বললো যে চলে যাওয়ার সময় আমি একটা জিনিস ফেলে যাব। তো বললো যে ঠিক আছে, তাহলে তুই যা, তোকে আমি কালকে এগুলো সব তোর জায়গা মতো আমি পৌঁছে দিব। তো ওই ঘর থেকে আওয়াজ আসলো, অর্থাৎ চিৎকারের আওয়াজ আসলো। এর মধ্যে তান্ত্রিক আবার শুয়ে পড়লেন, বেহুশ হয়ে পড়লেন। তখন স্বাভাবিকভাবে কিছুক্ষণ পর উঠে বসলেন। উঠে বসার পর যে ওই ঘরে গিয়ে দেখ সবকিছু মনে হয় স্বাভাবিক হয়ে গেছে। তো মামা ওই রুমে গেলেন, ওই রুমে গিয়ে দেখলেন যে হ্যাঁ, সবকিছু মামি স্বাভাবিকভাবেই আছে, শুয়ে পড়েছে স্বাভাবিকভাবে, এবং যাওয়ার সময় একটি জুতা নাকি কামড় দিয়ে রেখে গিয়েছে বাইরে ফেলে। তো কে ফেলে রেখেছে সেটার দিকে আর কেউ নজর দেয়নি। হুম। এই ছিল আর কি। তো তান্ত্রিক সবকিছু ঠিক হয়ে যাওয়ার পর আমি চিন্তা করছিলাম যে এটা তো সাজানো হইতে পারে। আমি তখন একটু অবিশ্বাসী করলাম যে এটা কেমনি কি হলো। তখন স্বাভাবিক হওয়ার পর তান্ত্রিক আমাকে দিকে তাকালেন, তাকিয়ে বলেন, তুই এদিকে আয়, তোর কোমরে কি? আমার কোমরে কি, সেটা তো আমার মা দিয়েছে, আমি ওখানে রাখি আর কি, কোমরেই থাকে সবসময়। কই, তোর কোমরে যেটা আছে সেটা তো তোর মামিকেই দিতে পারিস, তোর মামিকে দিলে তো আজকে এই ঘটনা ঘটে না। এবং তো ওটা তোর মামাকে বলতে এটা পারিস। জানার কথা না, রাইট? জি, এটা আমি সেখানে আমি অবাক হয়েছি যে আমার কোমরে কি আছে সেটা তো ওনার জানার কথা না। আর ওনার সাথে আমার দেখাই হয়েছে সেই দিন প্রথম, জি। এর আগে কোথাও দেখা হয়নি, এর আগে কোনো কথাবার্তাও হয়নি। তো মোটামুটি এইটুক করার পর তান্ত্রিক বললো যে তাহলে ওইগুলো সবকিছু অ্যারেঞ্জ করেন, অ্যারেঞ্জ করলে আমি সেটা শ্মশানে যেখানে রাখতে বলেছে আমি সেটা রেখে আসবো আমার লোক দিয়ে। আপনারা তো সেখানে যেতে পারবেন না, ভয় পাবেন, হুম। আমাকে দিয়ে দেন, আমরা সেখানে রেখে আসবো। এরপর উনি 4টা তাবিজের মতো দিলেন, বলেন যে 4টা 4 কোণার ঘরে 4 কোণায় দিয়ে দিতে, তাহলে আপাতত ঘরটা বন্ধ থাকবে, মামিরও কোনো সমস্যা হবে না। মোটামুটি এই ছিল আমার দেখা ঘটনাটি, অনেক যেটা ধন্যবাদ আপনার সাথে আপনাকে। শেয়ার করলাম। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা ছোট একটা বিরতি নিব এবং বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গে থাকবেন। স্টে টিউন টু রেডিও ফুর্তি এফএম এন্ড ডু ফুর্তি। ফুর্তি Hoot FM. The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। একদম তাই, বিশ্বাস করা বা না করাটা আপনার ব্যাপার। এবং আমি রাসেল আছি আপনার সাথে, আমাদের সাথে রয়েছেন আমাদের আজকের অতিথিরা। আমরা একটা জিনিস করি, আজকে আমাদের যে টুইটারে যে পেজটা রয়েছে সেখানে আপনারা চাইলে আপনাদের প্রবলেম যা আছে, কোনো কোয়েশ্চেন যদি থাকে সেটা আপনারা লিখে পাঠাতে পারেন। আমাদের এখানে হাফেজ মাইনুদ্দিন ভাই আছেন, তিনি তার মতো করে হয়তো কোনো একটা সময়ে আজকে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। তো আপনারা টুইটার অ্যাকাউন্ট, আমাদের যে পেজটা রয়েছে সেই পেজটা এসে আপনারা লিখতে পারেন। কিন্তু তো আমি এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি চলে যাবো হাফেজ মাইনুদ্দিন ভাইয়ের কাছে। রিসেন্টলি তার সাথে একটা ঘটনা তিনি এক্সপেরিয়েন্স করেছেন, যেটা তিনি আমার সাথে শেয়ার করবেন। চলুন শুনে আসি তার কাছ থেকেই। মাইনুদ্দিন ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। জি। আমি আজকে যে ঘটনাটা শেয়ার করতে যাচ্ছি সেটা অল্প কদিনেরই। একটা মাদ্রাসার মেয়ে ও ওজিফা একটা বই থেকে জিন কিভাবে হাজির করতে হয় সেই আমলটা সে করছে। সে যখন বইটাতে দেখছে জিন হাজির করার আমলটা, তখন তোর ওর ভিতরে একটা আগ্রহ জমে যে জিন হাজির করবে। তো প্রায় 1 মাস 1.5 মাস ওই আমলটা করেছিল, কিন্তু তার কোনো অনুভূতি আসে নাই। সে ব্যর্থ হয়েছিল, সে কিছুই দেখতে পারেনি, সে ভুলেও গেছে। তো বিশেষ ঘটনা হয় 6-7 মাস পর, যা এখন বর্তমানে ওর অবস্থা। তো 6-7 মাস পর তার সাথে এই ঘটনা ঘটে। সে অল্প কয়েকদিন আগে তাকে রাত্রিবেলায় তার কাছে আসে এবং এসে তার নাম ধরে ডাকে, বলে যে তুমি যে আমাকে স্মরণ করতেছিলে, তুমি যে আমাকে ডাকতেছিলে, আমি আসছি, কিন্তু আমার সাথে দেখা করতে হলে, আমাকে হাজির করতে হলে তোমাকে হাজি সাহেব, হাজি ব্যক্তিরা যেভাবে এহরাম বাঁধে, তোমার গায়ে এভাবে এহরাম বাঁধতে হবে, চোখে সুরমা পড়তে হবে, খুশবু লাগাতে হবে এবং কাঁচা ফুলের মালা দিয়ে ঘরটাকে সাজাতে হবে। তারপরে আমি তোমার সাথে দেখা এবং হাজির নাজির কাছে থাকবো। তো এইগুলো যখন প্রায় ওকে দেখাতো, ওর বাবা মাকে সেইগুলো বলতো, ভয় পেত, কিন্তু সেগুলো কখনো করেনি, হেরাম বাঁধে নাই, কোনো কিছুই সে করে না, কেন এগুলো করবে না।
এতটা ওর জন্য কঠিন ছিল এগুলো করাটা, এই জন্য সে করেনি। তো বেশ কয়েকদিন বলার পর সে যখন দেখে এগুলো করে না, তখন সে এখন সেই জিনটা তাকে আঘাত করে। সে মাঝে সাঝে প্রায় দেখে যে যখন ও ঘুমাতে যায় তার বালিশ থেকে হাত বের করে ওকে আঁচড় দেয়, দুপাশ থেকে দুটো হাত বের করে এবং তাকে খুব আঁচড় দিতে থাকে, মারতে থাকে, আঘাত করতে থাকে। প্রায় আবার এমন সময় দেখা যায় ও বলছে যে দেহ ছাড়া শুধু মাথাটা চলে আসে, ওর মাথাটা এসে ওর মেয়েটার নাম ওর মেয়ে চুল ধরে টান দিয়ে উঠাতে থাকে যে আমাকে যে তুমি জ্বালাইতেছো, আমাকে যে জ্বালাইছো, তুমি এখন আমাকে কেন কাছে ডাকো না? আমি তো তোমার ডাকে সাড়া দিতে চাই, তুমি কেন আমি যে তোমাকে বললাম মেহরাম বাদেও তুমি যে আমাকে স্মরণ করবার জন্য এগুলো করো, তুমি কেন করো না? আমার তো সমস্যা হইতেছে, আমার প্রচন্ড জ্বালাতন হইতেছে, তুমি আমাকে জ্বালানোর পরে কেন আমাকে কাছে নাও না? পরবর্তীতে সে এত আঘাত এত কষ্ট ভোগার পরে যখন আমাকে দেওয়া হয়, তখন সেখানে আমি উপস্থিত হয়ে ওকে জিজ্ঞেস করলাম যে বিষয়টা কি। তখন মেয়ে আমাকে প্রথম বলে যে আমি জিন হাজির করার জন্য একটা আমল করেছিলাম, যা আমার কখনো ভুলে গেছি, যা স্মরণ নেই, কিন্তু বর্তমানে এই পরিস্থিতি চলতেছে। তখন আমাদের জিন আনা হয়। তো এখন উনি বলতেছে যে আমি যাবই না, আমাকে স্মরণ করা যেহেতু হয়েছে, আমি ওর সাথে হাজির নাজির থাকতে চাই। ওকে বলে এগুলো করার জন্য, আর নতুবা ওকে আমি সমস্যা করে ফেলবো। পরবর্তীতে আবার বলছে যে ঠিক আছে, আমার নামে এরকম বক্সিয়ে দাও, কিছু গরিব মিসকিনদের খাওয়াইয়ে দাও, ঘরের মধ্যে দুয়ার মাহফিল করে দাও, এবং আমাকে আর কি আমার কাছ থেকে মাফ চাইতে বলো, ক্ষমা চাইতে বলো, তারপর আমি যাব। আর নতুবা আমি কোনোদিন ওকে ছাড়বো না, আমি ওকে আঘাত করেই যাব। ওজিফা দেখে জিনা হাজির করার জন্য পরিকল্পনা করেছিল। যখন সে ভুলে গেছে, স্মরণ নেই, তখন সে উনি এইভাবে জ্বালাতন করতেছিল। তখন আলহামদুলিল্লাহ সামনে এগুলো ক্ষমা চাওয়ার একটা প্রোগ্রাম করবে, জি, আশা করি যে ইনশাল্লাহ সে মুক্ত পাবে। থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং আশা করছি যে এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আমাদের এখানে বেশ কিছু মেসেজ অলরেডি চলে আসছে, আমি ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি রাস্তেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। চলে যাব আরো একটি ঘটনায়, যদি ভালো লাগে সাথে থাকবেন। চলে যাব আমাদের প্রথম অতিথির কাছে, আজকে যারা স্টুডিওতে উপস্থিত আছেন এই মুহূর্তে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব আমরা। আমার নাম সিনথিয়া অ্যানি ডি কস্তা। জি, কোথা থেকে এসছেন আপনি? আমি এসেছি ঢাকা কেরানীগঞ্জ। ওকে, শুনি আপনার ঘটনা। আপনার সঙ্গে আপনার হাজবেন্ডও আছেন, রাইট? জি। ওকে, জি। আমি ফার্স্টে আমার নতুন বাসার ঘটনা দিয়ে শুরু করছি। এখানে আর কি আমরা উঠার কয়েকদিন পরেই তো ফার্স্ট দেখতাম যে আমি রান্নার জন্য লবণের ঢাকনাটা আমি ওপেন করে রাখতাম যে আমার জন্য ইজি হয়। তো সেটা আমি প্রায় দেখতাম যে লবণের ঢাকনাটা মানে অফ করা। আমি তখন আমার হাজবেন্ডকে জিজ্ঞাসা করতাম যে তুমি কি অফ করছো? তো সে বলতো বন্ধ করেছে কিনা। হ্যাঁ। তো সে বলতো যে না, কই, আমি তো এটা ধরেই নাই, আর আমি তো বেশিরভাগ টাইম বাসাই থাকি না, তো এটা আমি কেন ধরতে যাবো? তো আমি ভাবতাম আমি হয়তো মনের ভুলে এটা বন্ধ করে রাখছি। তো তারপর দেখা যেত না প্রায় এরকম হচ্ছে। তো এর মধ্যে আরেকটা ঘটনা বলি, আমি রান্না করার টাইমে যখন আমি একা থাকি তখন মনে হয় আমার পিছনে কেউ আছে, এরকম একটা আমার ফিল হয়। আর হচ্ছে আমি যখন বাসায় একা থাকি তখনই বেশিরভাগ টাইম এই প্রবলেমগুলো দেখা যায়। যেমন একদিন আমি বাসায় একা ছিলাম, আমার হাজবেন্ড ল্যাপটপটা বন্ধ করে ব্যাগের ভিতর রেখে দেন বাইরে গেছে, আমি রান্নাঘরে কাজ করতেছি। তো তখন হাজবেন্ড আসছে, তো বাসায় আসার পরে তো ওই দেখে ল্যাপটপটা বিছানোর উপরে। তো আমাকে জিজ্ঞাসা করে যে তুমি কি ল্যাপটপটা বের করছো? তো আমি বললাম কই না তো, আমি তো ল্যাপটপ ধরিই নাই, আমি তো ওই রুমে যাই নাই। তো তখন মানে আসলে কাহিনীগুলো অন্যদিকে যাচ্ছে সেটা বুঝাই যাচ্ছে। তো তারপরে হচ্ছে এরপরেই মাঝখানে দেখতাম যে আমি একা থাকলে দেখতাম আমাদের দুইটা আলমারি, তো আলমারির ভিতর থেকে নানা রকম আওয়াজ আসতো, সেটা আমি একা থাকার টাইমে। ও থাকলে তখন আর হতো না। তো আর যে ঘরটা হতো সেই ঘরটায় মানে অনেক ছবি লাগানো আছে, এমনকি আমাদের যিশুর ছবিও লাগানো ছিল, তারপরে ওই প্রবলেম গুলো হতো। তো তারপরে দেখা যাচ্ছে আমি ঘরের ভিতরে লাইট অফ করলে আমি দেখতাম যে আমার চারপাশে মানে কতগুলো ছায়া ঘুরতেছে, এরকম মানে বিভিন্ন রকমের প্রবলেম দেখা যায়। তারপরে বাসায় ওঠার কিছুদিন পরে দেখতাম কি পুরান বাসার চাবি আমাদের মানে চাবি রিং এর মধ্যে। তো এটা তো এতদিন দেখি নাই, হুট করে কিভাবে চলে আসলো চাবি রিং এর মাঝখানে। তো
আসলে এটাই ছিল আমার সেকেন্ড বাসার ঘটনা। আচ্ছা, আপনার ফার্স্টের ঘটনাটা আমরা শুনবো। সেটা কি হয়েছিল আপনি একটু শুরু থেকে যদি বলতেন আমাদেরকে। জি, আসলে ফার্স্ট যে বাসাটা নেই সেটা হচ্ছে কেরানীগঞ্জের একটু আবাসিক এলাকা ওদিকে। তো ওইদিকে মানে ভিতর দিকে একটু বন সাইডে, তো বন, তারপরে ঘাস, এরকম কাশফুল ছিল, বাগান। তো আমরা যে বাসাটা নিই ওটা হচ্ছে একদম গল্লির শেষ মাথায়। তো ওই বাসাটা মানে মোটামুটি সুন্দর, নতুন বাসা উঠছে। তো নেওয়ার পরে যখন ফার্স্ট দিন উঠলাম, উঠার পরেই আমাদের রুমটা মানে আমরা জিনিসপত্র নেওয়া করছি, তখন রুমের লক ঠিকই ছিল, বাট যখন আমরা উঠতে যাব তখনই দেখলাম যে মানে ভিতর থেকে বন্ধ হয়ে গেছে রুমের দরজা, সেটা ভিতর থেকে বন্ধ। ইভেন ধাক্কা দিলে মনে হচ্ছে কি ভিতরে উপরের যে লকটা থাকে সেটা বন্ধ করা। তো আমরা অনেকেই চেষ্টা করলাম, পারলাম না খুলতে। তারপরে আমার হাজবেন্ড ট্রাই করলো, দারোয়ান ট্রাই করলো, বাট কেউই খুলতে পারতেছে না। তারপর ওই দিন আমরা ছাদে ঘুমাই। তো তারপর দিন আমরা যখন বাসায় ঢুকার পরে ওই দিন যখন রাতে ঘুমাবো, মানে রাতের বেলা তিনতলায় আমরা থাকতাম, দোতলায়, তিনতলায় কেউ থাকতো না, 2 থেকে 2.5 মাসের মতো বন্ধ ছিল। তো তিনতলায় দেখতাম নানা রকমের আওয়াজ, মানে টেবিল হাসড়ানো বা খাট টেনে নিয়ে যাচ্ছে, তারপরে হচ্ছে আলমারি টানছে, বাচ্চাদের দৌড়াদৌড়ি, ধূপধাপ শব্দ, এরকম শব্দ হয়ে যায়। তো আমরা রাতে কেউ ঘুমাইতে পারতাম না এরকম শব্দে, মানে রাতের বেলাও মনে হতো কেউ মশলা বাটতেছে এরকম। তো তারপরে পরদিন আমরা দারোয়ানকে জিজ্ঞাসা করি, আচ্ছা এই তিনতলায় কি কেউ থাকে যারা, কোনো সমস্যা আছে কিনা, হ্যাঁ কোনো সমস্যা এটা আছে কি? এটা এটা খুঁজে বের করার জন্য। হ্যাঁ, আচ্ছা, তিনতলায়। তো সে বললো যে তিনতলায় কেউ থাকে না, 2 থেকে 2.5 মাসের মতো বন্ধ, এখানে তো শব্দ হওয়ার কোনো কথাই আসে না। আচ্ছা, তো তারপরে হচ্ছে আমরা ভাবলাম যে একটু ভাড়াটিয়াদের জিজ্ঞাসা করি যে তারা আসলে জানে কিনা, তারা শব্দ পায় কিনা। তো আমরা উপরের তালায় গেলাম, 4 তলায়। তো তারা বললো কই, আমরা তো কোনো টেবিল টানি না, এত রাতের বেলা আমরা কেনই বা টেবিল খাট টানতে যাব। তো পরে 4 তলায় আরেক ফ্ল্যাটের মহিলা সে বলল কি যে তাকে নাকি 6 তলার মহিলা বলছিল যে সেরকম শব্দ শুনতে পায়, ঠিক এক্স্যাক্টলি আমরা যেগুলো শুনতে পাই সেগুলোই সে শুনতে পায়। তো তারপর সে বললো যে আমি তো এগুলো পাত্তা দেই নাই, এখন আপনারা যেহেতু বললেন এখন আমার মনে হচ্ছে আসলে কিছু একটা আছে। তো তারপরে আমরা 6 তলায় যাই ডাইরেক্ট, যে 6 তলায় কিছু হয় কিনা। তো 6 তলার ওই আপু বলতেছে যে আসলে আমি অনেকদিন ধরে, আপনারা ওঠার অনেকদিন আগে থেকে এই শব্দ পাই, যেন কেউ দৌড়াচ্ছে, মশলা বাটতেছে, টেবিল চেয়ার টানতেছে এরকম। তো আমরা বললাম আচ্ছা আপনি কি কাউকে কিছু বলছেন? তো বললো যে না, আসলে আমার কথা কেউ বিশ্বাস করবে কিনা জানি না, এর জন্য আমরা কিছু বলি নাই কাউকে। আচ্ছা। তো তারপরে এসে এরকম আমরা ওই দিন আর কিছু বললাম না, ওই দিন বাসায় চলে গেলাম। তারপর নন স্টপ এরকম আওয়াজ আসতো, আমরা ঘুমাতে পারতাম না। তো মাঝখানে দেখতাম কি যে আমার হাজবেন্ড তো অফিসে থাকতো, মাঝখানে দেখতাম আমার ড্রেসিং টেবিলের যেটা চুম্বকের আয়না সেটা অটোমেটিক্যালি খুলে যেত, মানে খোলা মানে কি একদম ওপেন করা, টোটালি ওপেন। তো তারপরে গেটের লক খুলে যেত, ইভেন চাবি দিয়ে লক করা হলেও সেই লকটা খুলে যেত অটো। আর বেডরুমের দরজা অটোমেটিক্যালি খুলে যেত। ইভেন আমাদের পাশের রুম থেকে মনে হতো মানে একটা বয়স্ক লোক, সে তার ওয়াইফকে মারছে, ইভেন মহিলাটা চিল্লায় কান্না করতেছে। তো তারপরে এই জিনিসটা ফার্স্ট শুনে আমার হাজবেন্ড, তারপর আমাকে বলে, আমি কান পাতি, তখন আমিও শুনতে পাই। তো তারপরে ওই রুমে কিছু ছিল না আমাদের, ওই রুমে জাস্ট 2টা আমরা বিড়াল পালতাম, এইটাই। আর হচ্ছে তারপরে দেখলাম কি যে আমি সন্ধ্যাবেলা আমার হাজবেন্ডের অফিসে যাইতাম, আসলে বাসায় যদি এত কিছু হয় বাসায় থাকতে তো আর মন চাইবে না। তো সন্ধ্যার দিকে আমি বের হতাম, তো দেখতাম কি যে আমি জিনিস এক জায়গায় রাখছি, সেটা অন্য জায়গায়, বাসায় আসার পর দেখতাম সেটা অন্য জায়গায়। যেমন টাওয়াল রাখলাম এক জায়গায় বেডরুমে, আমি বাসায় আসার পর দেখি চেয়ারে বিছানো টাওয়ালটা, মনে হচ্ছে টাওয়ালের উপরে কেউ মানে বসছে আর কি। তো তারপরে আবার দেখতাম যে বেডরুমের দরজা খোলা, ওইটা আমি এমনি ভিড়া যেতাম বাট দরজা খোলা। তো তারপরে আমি হাজবেন্ডকে বলতাম যে এরকম এরকম, আমি তো এরকম দরজা লক করে গেছিলাম, এটা তো খোলা। ও আমাকে বলতো যে তুমি কি সত্যি লক করে গেছিলা, বা তুমি মনের ভুলে খোলা রেখে যাও নাই তো? আমি বলতাম না, আমার ঠিক মনে আছে আমি কোনটা কিভাবে রেখে গেছি। তো তারপরে দেখা যেত আমি
প্রায় টাইমই তো ওর অফিসে যেতাম, সন্ধ্যার দিকে বের হইতাম, সন্ধ্যা 7টা, সাড়ে 7টা এরকম হবে। তো বাসার গলি দিয়ে যখন বের হতাম তখন গলিতে 3-4টার মতো ল্যাম্প পোস্ট ছিল। তো ওই ল্যাম্প পোস্টের নিচে যখন যাচ্ছি তো তখন আমি দেখলাম কি আমার পাশে, আমার সামনে আমার ছায়া, আমার পাশে আরেকটা ছায়া, আমার মতো একটা মেয়ের ছায়া। তো আমি ভাবলাম কি এটা কি আসলে আমার পিছনে কেউ আছে বা কেউ কি দাঁড়ায় আছে, তার ছায়া কিনা। তো আমি পিছনে সামনে সব দিকে লক্ষ্য করলাম, কোথাও কেউ নাই। তো তারপরে দেখলাম যে আমি নড়লে কি ওটার মুভমেন্ট হয় কিনা আমি একটু দেখার চেষ্টা করলাম। তারপর দেখলাম আমি নড়তেছি বাট সে নড়তেছে না, সে ননস্টপ দাঁড়াই আছে, কিন্তু আমি হাঁটলে সেও আমার সাথে হাঁটতেছে। আচ্ছা, তো তারপরে আমি কোন রকমে পে করতে করতে আমি ওই গলি থেকে বের হই। আর আমার সাথে আমার গলায় ক্রুশ ছিল, যার কারণে সে আমার কোনো ক্ষতি করতে পারে নাই। তো আমি ওই গলি থেকে বের হই, তারপরে বাসায় আসি যখন, তখন আবারও সেই শব্দ, ইভেন দরজার লক খুলে যাওয়া, প্রতিনিয়ত এই প্রবলেমগুলো হতো। এগুলো থেকে আপনারা সমাধান পাননি এখন? সমাধান আমরা এখনো পাই নাই। ইভেন 3 তলায় আমরা অনেকদিন দারোয়ানকে বলছিলাম যে আপনারা একটু লাইট জ্বালা রাখবেন, লাইট জ্বালা রাখলে